ক্লিয়ার বুঝে দিন, কোনো এর কনফিউশন নেই। নাম্বার ওয়ান, 2002 সালে 3 সালে এসআইআর হয়েছিল লাস্ট পশ্চিমবঙ্গে। 2002 এবং 3 সালে আপনার ভোটার লিস্টে নাম আছে, আপনি ওকে, আপনার নাম এবারে উঠে যাবে। আপনি বলবেন দাদা আমার তো 18 বছর হয়নি, আমার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, আমি পরে 18 বছর হয়েছে আমার বয়স। তাহলে আপনার মা বাবার নাম ছিল, তাই তো? প্রমাণ দেখান, আপনার নাম উঠে যাবে, কোনো কনফিউশন নেই, এসআইআর শেষ। এবার আপনি বলছেন 2002 সালে আমার নাম নেই, কিন্তু এখন আমার নাম তুলতে হবে, তার মানে কি? বলছেন আপনার বাবা মার নাম নেই। তাহলে প্রশ্ন, আপনি কোথা থেকে টপকালেন? খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুঁড়ে বেরোলেন? সেটা তো আগে বলুন। দুটো অপশন হতে পারে এর, হয় আপনি অনুপ্রবেশকারী, আর যদি আপনি হিন্দু হন আপনাকে সিএতে অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং আপনি ভারতবর্ষেরও ভোটার হবেন, কেউ আটকাতে পারবে না। আর আজকে যে অর্ডার আমি দেখালাম আপনাদেরকে, কেন্দ্র সরকার যে গেজেট নোটিফিকেশন করেছে, সেই গেজেট নোটিফিকেশনে কি বলছে? যে হ্যাঁ আপনি 14 সালের মধ্যে আসতে পারেননি, 24 সালের মধ্যে এসছেন, আপনি ভারতবর্ষেই থাকবেন। তাহলে আপনার নাগরিকত্ব কি হবে? সিএতে আপাতত কোনো পরিবর্তন আসেনি, সেটা আপনি সিএতে অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু ভারতবর্ষের আইন বলছে, অর্থাৎ সিএ হওয়ার আগেও ভারতবর্ষের নাগরিক হওয়ার অন্য একটি আইন ছিল, সেটা এখনো প্রি এক্সিস্টিং আছে। উদাহরণস্বরূপ আপনারা সবাই চেনেন আদনান সামি, মুঝকো থোড়া লিফট করা দে, মনে আছে তো তার বিখ্যাত গান? সেই আদনান সামি এখন ভারতবর্ষের নাগরিক। তো সে তো সিএতে অ্যাপ্লাই করতে পারেনি, কারণ সে তো ধর্মে মুসলিম, সিএ তার জন্য অ্যাপ্লিকেবল নয়। তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক হয়েছেন কিভাবে? ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন বলছে যে প্রসেস অফ ন্যাচারালাইজেশন, এর মাধ্যমে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারেন। তার জন্য কি দরকার? 11 বছর আপনি ভারতবর্ষে থাকার পর আপনি অ্যাপ্লাই করবেন, আপনি নাগরিক হবেন। অর্থাৎ আজকের যে অর্ডার আপনাদেরকে দেখালাম, যে গ্যাজেট নোটিফিকেশন আপনাদেরকে দেখালাম, সেই গ্যাজেট নোটিফিকেশন অনুসারে ভারতবর্ষে ঢুকে যাওয়া কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে আর বাইরে পাঠানো হচ্ছে না। তাহলে তারা যদি থেকে যায় 11 বছর পর, তাহলে পরে তারা ভারতবর্ষের আইন অনুসারে, যে আইন আমাদের তৈরি করা না, অনেক আগে থেকেই ছিল, সেই আইন অনুসারে 11 বছর পর তারা অটোমেটিক্যালি নাগরিকত্বে তারা আবেদন করতে পারবে। এবং আমি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আগামী দিনে আবেদন জানাবো যে সিএর মধ্যে পরিবর্তন এনে যেন তাদেরকে সিএর মাধ্যমে যেন নাগরিকত্ব দেয়া হয়, সেই চেষ্টা তাড়াতাড়ি যেন আমরা নাগরিকত্ব দিতে পারি। কিন্তু আজকে এইটুকু ফিক্সড হয়ে গেল যে 2024 সালের মধ্যে অত্যাচারিত হিন্দু, আমাদের দলিত ভাইরা, নবশূদ্র ভাইরা, আমাদের মতুয়া ভাইরা যারা ঢুকেছে, তাদের আর দরজায় গিয়ে রাত্রি 12টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টোকা দিয়ে বলতে পারবে না, এই তোর ভোটার কার্ড দেখা, তার আধার কার্ড দেখা। সেই ক্ষমতা আজকে নরেন্দ্র মোদী সরকার অমিত শাহজির মাধ্যমে সেই ক্ষমতা কেড়ে নিল। আজকে যারা থাকবেন তারা গর্বের সাথে আপনারা এই রাজ্যে থাকতে পারবেন, আপনারা নাগরিকত্ব পাবেন। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের বিশেষ অনুষ্ঠান। আজকে আমার বক্তব্য বিশেষ কিছু নেই, এখানে আমি কিছু বলবো না, কারণ নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় সরকার নানা রকম ধোঁয়াশা সৃষ্টি করে আসছে। কখনো এনআরসি, কখনো সিএবি, কখনো সিএএ, এখন আবার হয়েছে এসআইআর। এই সব নিয়ে, নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিন লড়াই চালাচ্ছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু মানিক ফকির। তিনি কিন্তু সমাজকর্মী, তিনি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব নন, তিনি সমাজের কাজ করছেন। নাগরিকত্ব মানের জন্য তিনি যেভাবে লড়াইটা করছেন, আমরা আগে এনকে ডিজিটালের পক্ষ থেকে তাকে কুর্নিশ জানাই, সালাম জানাই। মানিক দা, আপনাকে আরও একবার স্বাগত এনকে ডিজিটালে। আপনি সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন, এর প্রেক্ষিতে আপনার রিয়াকশনটা কি আমরা জানতে চাই। আমি এনকে ডিজিটালে আগে একদিন বসেছিলাম, খুবই ভালো দর্শক, আমি খুব আপ্লুত হয়েছিলাম। এবং আমার পরিচয় হচ্ছে আমি সমাজকর্মী ঠিকই, কিন্তু নাগরিকত্ব বিষয়টাকে আমি গবেষণা করেছি, এটাই আমার কাজ। তো পলিটিক্যাল নেতারা অনেক কথা বলে, তার সঙ্গে আইনের কতটা সম্পর্ক থাকে, যদি আইনটা গভীরভাবে না পড়া যায় তাহলে মানুষ বুঝতে পারে না। আমি দেখুন, সুকান্ত বাবু যেটা বললেন
সেটা হচ্ছে 11 বছর পরে মানুষ বাই ন্যাচারালাইজেশন নাগরিকত্ব পেতে পারে। প্রথম কথা হচ্ছে আমাদের 1955 সালের যে নাগরিকত্ব আইনের বাই ন্যাচারালাইজেশন, সেই আইনটাই হচ্ছে অনলি ফর বৈধ বিদেশিদের জন্য, অর্থাৎ যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসেছেন এবং ওই ভিসার ডেটটাকে রিনিউ করে করে রেসিডেন্সিয়াল পারমিট নিয়ে আছেন, 12 বছর পর তিনি নাগরিকত্বের আবেদন করে পাবেন বা পেতে পারেন। কিন্তু এখন যেটা অবস্থা, SIR এর মধ্য দিয়ে যদি মানুষটা বেনাগরিক হয়ে যায় তাহলে তো আর 11 বছর সে কিভাবে থাকবে? প্রথম কথা হচ্ছে প্রথমে বুঝতে হবে যে SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন উনি যেটা বলছেন 2002-03 হয়েছিল, আমি বলবো 1952 সালের প্রথম ভোটার তালিকা আমাদের দেশে শুরু হওয়ার পর থেকেই শুরু হয়েছিল। কিন্তু দেবাশিস সেন, মুখ্য নির্বাচন আধিকারিক, তিনি বলছেন যে এর আগে কখনোই সংবিধানের 326 নম্বর ধারাকে দেখে SIR হয়নি। অথবা এই যে নরেন্দ্র মোদী সাহেব বললেন, প্রধানমন্ত্রীজি বললেন যে আমরা সংবিধান অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াবো, অর্থাৎ সংবিধানের 5 থেকে 11 নম্বর আর্টিকেল হচ্ছে নাগরিকত্ব। তাহলে 5-এ একটা জায়গায় বলছে, যেহেতু আমার সাবজেক্টটা উদ্বাস্তু মানুষ, 5-এ বলছে বাবা অথবা মায়ের মধ্যে একজনকে সংবিধান প্রকাশের আগে ভারতে জন্মগ্রহণ করতে হবে, তা না হলে ছেলে নাগরিকত্ব পাবে না। ওই যে 55 জন্মগত নাগরিকত্বটা ভুল ব্যাখ্যা দেয় লোকে। বৈধ ভাবে যারা এসেছে এবং এপারের মানুষদের সন্তানরা যে কেউ জন্ম নিলে 55 নাগরিকত্ব পাবে। কিন্তু দেখুন সংবিধানের বাইরে তো কোনো আইন হয় না। তাহলে 5-এর খতে বলছে বাবা অথবা মা একজনকে ভারতের নাগরিক হতে হবে, অপরজন কিন্তু ইল্লিগাল মাইগ্রেন্ট হলে হবে না। কেন হবে না? 1950 সালে আসাম ইমিগ্রেশন এক্সপালশন অ্যাক্ট বলে একটা আইন আছে সারা ভারতের জন্য, অর্থাৎ তাতে বলা হচ্ছে অবৈধ পথে কেউ ঢুকলে তাকে পুশব্যাক করা হবে। 1950 সালে সেটা শুরু হয়েছিল। 1951 সালে ভারত জেনিভা কনভেনশনে যায়নি, সুইজারল্যান্ডে বলে দিয়েছে আমাদের কাউকে অবৈধ পথে ঢুকতে দিই না। 1952 সালের 14ই আগস্ট ভারতবর্ষে লাগু হয়ে গেছিল ব্রিটিশ যুগের পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, অর্থাৎ পাসপোর্ট ভিসা ছাড়া বা মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়া যে ঢুকবে তার 3 বছর জেল, 50,000 টাকা ফাইন। সেই অর্থে কোনো মানুষ আর অবৈধ পথে ঢুকতে পারলো না। তাহলে দেখুন সেই সময় থেকে আজকের সময় পর্যন্ত 4 এপ্রিল ভারত সরকার একটা আইন করেছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। তাতে বলছে ওই 1952 পর থেকে আজকের সময় পর্যন্ত যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন বা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও ফিরে যায়নি তাদের 10 লাখ টাকা পর্যন্ত ফাইন আর 7 বছর জেল, তারপর তাকে পুশব্যাক করা। সেই আইনটার রুল বেরোলো 1 সেপ্টেম্বর, মানে পরশুদিন কি তার আগের দিন। এই আইনের রুল বেরোনোর সঙ্গে সঙ্গে ওনারা সরকার কি করলো, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ইল্লিগাল মাইগ্রেন্ট বলে মামলা করে দিল। ফলে বিষয়টা অত হালকা নয়। যেখানে এর আগে কখনোই SIR মুখে সংবিধান বলতো কিন্তু কোনোদিন সংবিধান অনুযায়ী হয়নি। কোন রাজনৈতিক দল, মানে কংগ্রেস যেটা করেছিল বা কেন্দ্রে যারা যারা ছিল তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই ভোটার তালিকাটা তৈরি করত। আগে যে এসেছে রেশন কার্ড তৈরি করেছে, রেশন কার্ড থেকে ভোটার কার্ড তৈরি হয়ে গেছে, ভোটার লিস্ট তৈরি হয়ে গেছে, তারা ওয়েবসাইটে দিয়ে দিত। কারো কোনো কমপ্লেন থাকলে জানাও, কমপ্লেন জানালে সেই লিস্টের মধ্যে মেন ডাটার মধ্যে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিত। তারপরে যার নামে কমপ্লেন করা হচ্ছে তাকে ডেকে জিজ্ঞাসা করত। এবং মেনলি সেখানে ছিল কেউ মারা গেল তার নাম বাতিল করে দেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে তার নামটাকে ঠিকঠাক করে এক জায়গায় রাখা, এবং
18 বছর বয়স যাদের হচ্ছে 1 জানুয়ারি তারিখে প্রতি বছর, তার নামটা যুক্ত করা ছিল মূল। এই প্রথম ভারতবর্ষে বলা হলো সংবিধান অনুযায়ী ইল্লিগালদের তাড়ানো হবে এবং সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী এসআইআর করা হবে। 326 ধারা মানে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। এই অঙ্কে 2002 এর হিসেব অনুযায়ী আজকের তারিখ পর্যন্ত 2002 এর পর থেকে যাদের ভোটার তালিকায় নাম উঠেছে, অর্থাৎ যাদের 35, 36, 40, 45 বছর বয়স, এই ইয়ং জেনারেশন, এই যতই লেখাপড়া জানা হোক, শিক্ষিত, তাদের বাবা মা কেউ যদি বাংলাদেশ থেকে আসা হয় বা পূর্ব পাকিস্তান থেকে আসা হয়, বা তার বাবা মা কখনো 52 সালের পরে ভোটার তালিকা পাসপোর্ট ভিসা ছাড়া এসে থাকে, তাহলে এই মানুষগুলো ইললিগাল মাইগ্রেন্ট, তাদের ভোটার তালিকায় নাম উঠবে না। তাহলে কোনো 2001 থেকে বা 2 থেকে 25 পর্যন্ত যত লোকের নাম উঠেছে, আমি হিসাব করে ধরছি 10 লাখের বেশি যদি মাধ্যমিক পরীক্ষা দেয়, তাহলে 50% মানে 5 লাখ তারা ইললিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে। মানে 1,25,00,000 তারা টেকনিক্যালি আউট হয়ে যাচ্ছে, কারণ আবেদন করার রাইট নেই। কারণ সিএএ 2003-এ বলছে বাবা অথবা মায়ের মধ্যে একজন নাগরিক আর একজনকে বেনাগরিক হলে হবে না, মানে অবৈধ পথে আসা পাসপোর্ট দিতে যারা হবে না। তাহলে সেখানে দেখলাম 1 কোটি প্লাস বাতিল হলো। 2002 সাল থেকে 2014 পর্যন্ত গবেষণা বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে 2,32,000 মানুষ ভারতে চলে এসছে। তার মানে 14 এই 12 দুগুণে 24 লাখ, 25 লাখ, 26 লাখ মানুষের নাম বাতিল হবে। আর 2014 থেকে আজকের তারিখ পর্যন্ত গত 1 মাস আগে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বলছে 2014 পর থেকে আজ পর্যন্ত 13 লক্ষ মানুষ পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফেরত যায়নি। তার মানে তার ডবল 26 লক্ষ মানুষ তারা কি করেছে, তারা পাসপোর্ট ভিসা ছাড়া ঢুকেছে। 2 কোটি মানুষ আবেদনের রাইট পাবে না, মানে আবেদনই করতে পারবে না এসআইআর এ। এইবার যখন ফাইনাল লিস্ট বেরোবে, এই মানুষগুলো তাদের নাম উঠবে না। যাদের কেন নাম উঠছে না, মানিকদা একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি একটু বয়স হচ্ছে কারো 64 সালে জন্ম, 64 সালে, 70 সালে জন্ম, কত বিষয়। একটু আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি দর্শকদের সুবিধার জন্য বলি, মানিক ফকির দীর্ঘদিন ধরে উদ্বাস্তু নিয়ে কাজ করছেন, নাগরিকত্ব নিয়ে কাজ করছেন। তিনি একদম তথ্য পরিসংখ্যান সহ আপনাদেরকে সবটাই বলছেন। কিভাবে আমাদেরকে ভুল বোঝাচ্ছে কেন্দ্রীয় সরকার বা তাদের মন্ত্রীরা, আপনারা শুনলেন। সুকান্ত মজুমদার যেটা বললেন তার সাথে মানিকদার কথার কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। মানিকদা, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, এবার দেখুন সুকান্ত বাবু যেটা বললেন সেটা হলো এই নোটিফিকেশনটা আর সিএ 2019 একই কথা লেখা, কোনো পার্থক্য নেই। এটা 4 নম্বর, আপনারা যদি দেখেন 4-এর তে দেখেন, এ পার্সন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন আফগানিস্তান, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, নেমলি হিন্দু, শিখ, বৌদ্ধিস্ট, জৈন, পার্সি অ্যান্ড খ্রিস্টান। তারপরে মেন কথাটা, হু আর কম্পেলড টু সিক শেল্টার, যে আশ্রয় চাইতে বাধ্য হয়েছিল, কম্পেলড টু সিক শেল্টার ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশনস of fear of religious persecutions and enter into India on or before the 31st December 2024। 2024-এর মধ্যে যারা ধর্মীয় নির্যাতনের কারণে এসে ভারত সরকারের কাছে আশ্রয় চেয়েছিল, কম্পেলড টু সিক শেল্টার, যেটা গুগল সার্চ করলে দেখবেন লেখা আছে আশ্রয় নিয়েছিল হলো ব্যক্তিগত কারণে, আর যখন এটা আইনি পরিভাষা তখন আশ্রয় চেয়েছিল। তাহলে যারা চেয়েছিল তারা
অনুপ্রবেশকারী নয়, তাদের কিছু শর্ত দেওয়া হচ্ছে, তারা পাসপোর্ট ভিসা না এলেও হবে, পাসপোর্ট ভিসা পুরনো হয়ে গেলেও হবে। অর্থাৎ সিএ 2019-এও তাই লেখা আছে। অর্থাৎ সরাসরি কোনো ইল্লিগাল মাইগ্রেন্ট 1952 পরে যারা এসছে এবং পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি বা পাসপোর্ট ভিসা নিয়ে ফিরে যায়নি, এসেও তারা সরাসরি সিএতে যদি আবেদন করে, তারা ধরার জন্য বসে আছে। কারণ সারা পৃথিবীতে এই ইল্লিগাল মাইগ্রেন্টদের বলা হয় ঘুষপেটিয়া, উইপোকা, খুনি, সন্ত্রাসবাদী। তাদের কোনো অধিকার নেই নাগরিকত্ব আবেদন করার। কারণ নাগরিক এ তো বোঝা যাচ্ছে না এই লোকটা খুনি নাকি ডাকাতি করে এসছে, তো বুঝতে পারছে না, ফলে আবেদনের রাইট নাই। এই কারণে ইনাদেরকে প্রথমে আবেদন করতে হবে মিনিস্ট্রি অফ হোম। এই দেখুন, মিনিস্ট্রি অফ হোমে লিখবে এলটিভি, লং টার্ম ভিসা। এই এলটিভিতে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মে বলা আছে, এই তো লেখা আছে, গ্র্যান্ট অফ এলটিভি টু পারসন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন আফগানিস্তান, বাংলাদেশ এন্ড পাকিস্তান who have entered into India on before 31st December 2014 either without any valid document including passport / other document, travel document, or with valid document but the validity of any of such document has expired. এইটা পাওয়া যায়, এইটার মধ্যে ফর্ম আছে। এবং এই দেখুন এখানে একটা এফিডেভিট আছে, এই এফিডেভিটে লিখতে হয় আমি কেন এসেছি, কত সালে এসেছি। এরপর যদি ভারত সরকার ওই ব্যক্তিকে, আবেদনকারীকে আশ্রয় দেয়, তাহলে তিনি সিএতে আবেদন করার যোগ্য হলেন। কিন্তু যদি আশ্রয় না দেয়, তাহলে তিনি আবেদন করার যোগ্য নন। কিন্তু তিনি বৈধ বিদেশি। বৈধ বিদেশি মানে গুয়াহাটি হাইকোর্টের 13ই ডিসেম্বর 2023-এর অর্ডার অনুযায়ী সারা ভারতবর্ষের জন্য রাইট টু ফুড, রাইট টু এডুকেশন, রাইট টু শেল্টার। কিন্তু যেহেতু তাদের এই এসআইআর এ ভোটার তালিকা থেকে নাম বাতিল হয়ে যাবে, ফলে তারা গভর্নমেন্টের কোনো চাকরি পাবে না, চাকরি থাকলে বাতিল হয়ে যাবে, ব্যাংক ব্যবহার করতে পারবে না, তাদের জমি জায়গা বাড়িঘর থাকবে না। সুকান্ত বাবু এই অবস্থায় উনি বলতে চাইছেন, যদি কেউ কম্পিল টু সিক শেল্টারের মাধ্যমে শরণার্থী হতে পারে, বৈধ হতে পারে, তাহলে 11 বছর পরে সে নাগরিকত্বের আবেদন করতে পারবে। তাহলে এই 11 বছর তিনি বাঁচবেন কি করে? 11 বছর তার জমি জায়গা বাড়িঘর থাকবে না, তার টাকা পয়সা ব্যাংক ফ্যাংক থাকবে না। হয়তো আন্তর্জাতিক আইন অনুযায়ী কিছু ফ্যাসিলিটিস পাবে, যেমন রেশন পাবে, যেমন কোনো ক্যাম্পে থাকবে, কিন্তু সেটা ডিটেনশন ক্যাম্প নয়। এখন ঘটনা হচ্ছে, সুকান্ত বাবু যে কথাটা বললেন সেটা একটা মারাত্মক কথা। সেটা উদ্বাস্তু মানুষদের, কিন্তু উনি বললেন না যে তোমরা এখানে আবেদন করো এলটিভির জন্য। এলটিভি এখন যা সিচুয়েশন, আমরা 7 বছর ধরে বলেছি, কোনো লোক আমাদের কথা শোনেনি, কিন্তু আজকের আর কোনো রাস্তা নেই। হয়তো লোকে ভাবে আমি ভয় দেখাচ্ছি বা আমি কোনো পজিটিভ কথা বলছি না, কিন্তু ঘটনাটা হচ্ছে সমস্ত দিক থেকে রাস্তা বন্ধ। কারণ এসআইআর বলছে যদি এসআইআর এ বাধা আসে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে, তারপরে এসআইআর হবে। তাহলে এসআইআর হলো মানেই কোটি কোটি লোক বাতিল হলো, বাতিল হয়ে তাদের প্রথম গভর্নমেন্ট তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার উপযুক্ত হলো। এক্ষেত্রে যদি সে এলটিভির আবেদন করে, তাহলে ডিটেনশন ক্যাম্পে যেতে যাবে না, এবং ঘন ঘন পুলিশের আতঙ্ক, পুলিশ তাড়া করা, ধরপাকড়, এগুলো হবে না। ছেলেপিলেগুলো হয়তো লেখাপড়া করতে পারবে। প্রবীরদা বুঝতে পারছেন? না, এবার আমি মানিকদা একদম স্পেসিফিক্যালি জানতে চাইছি, এই এসআইআর করে মানে মতুয়ারা
বা রাজবংশীরা, এদের আতঙ্কের কারণটা কি? তার কারণ হচ্ছে 2002-এর লিস্ট অনুযায়ী আমরা যদি সংবিধানের মানে মূল 2003-এর 14 ক ধারা পড়ি, তাহলে দেখব 14 নম্বরে বলা আছে যাদের এটা না, আমি সিএ 2003 বলছি, নাগরিকত্ব আইন, যেখানে বলছে বাবা অথবা মা একজন যদি নাগরিক না হয়, একজন যদি নাগরিক আর অপরজন যদি ইল্লিগাল হয়, তাহলে তাদের সন্তান সন্ততিরা ভারতে ইল্লিগাল, ভোটার তালিকায় নাম থাকবে না। তাহলে মতুয়ারা যারা এসছেন বা রাজবংশীরা যারা এসছেন, তাদের স্বামী স্ত্রী সবাই ইল্লিগালি এসছেন। 1952 সালের পর থেকে তারা কেউ পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি। যদি পাসপোর্ট ভিসা নিয়ে এসেও থাকে, তাহলে সেগুলোকে নষ্ট করে দিয়েছেন। সেগুলো তাদের কাছে লং টার্ম ভিসা বা রেসিডেন্সিয়াল পারমিট তারা পাননি, ফলত তারা আইনের চোখে ইল্লিগাল হয়ে গেছেন এবং তাদের ভোটার কার্ডে নাম উঠবে না। ভোটার কার্ডে নাম না ওঠা মানে তাদের আধার কার্ড কিছুই থাকবে না। আধার কার্ডটা তাদের দিতে পারে অন্য একটা টেকনিকে, আধার কার্ড দেবে কোথায় কোথায় যাচ্ছে ধরার জন্য, আর প্যান কার্ড দিতে পারে টাকা পয়সা হেনতেনের জন্য। মূল গল্প হচ্ছে আইনেই তো এরা বিপদে পড়ে গেছে, সে মতুয়াই হোক আর নমশূদ্র হোক, রাজবংশী হোক, মাহিষ্য হোক, চন্ড, যে কেউ হতে পারে, এর সঙ্গে মতুয়া বলে কোনো সম্পর্ক নেই। কিন্তু ঘটনা হচ্ছে এই যে 2002-এর পর থেকে যে ইয়ং ছেলেমেয়েরা আজকে চাকরি বাকরি সব খোয়াবে, এরা বিপদে পড়লো কেন? এদের বাবা মা ইল্লিগাল বলেই, তাই তো? তাহলে এদের বাবা মার হিসাবটা দেখুন। 2002-এর যার নাম, যে ভোটার তালিকায় নাম তুলেছে, তার 84 বা 83 সালে তার জন্ম হয়েছে। তাহলে তার মা বাবার জন্ম হয়েছে আরো 20, 25, 30 বছর আগে। তাহলে করতে করতে এটাই 1952 চলে যাবে। এটা রিয়েলিটি, এটার সঙ্গে কোনো আবেগ নেই। কোনো ওস্তাদ, কোনো সুপ্রিম কোর্টের বিচারপতি কেউ এটার বিরুদ্ধে যদি বলে, তাহলে বলতে হবে আইনটা দেখাও। আমি কখনোই আইনের বাইরে কথা বলতে পারি না, যেখানে কোটি কোটি মানুষের জীবন নিয়ে বিষয়। ফলে আপনাদের সবার কাছে এই আইনগুলো আছে, মোবাইল খুললে পেয়ে যাবেন, মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন। কিন্তু মানিকদা একটা কথা বলি, বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে হিন্দুদের কোনো সমস্যা নেই। আপনার কাছে আমি জানতে চাইছি, আপনি বলছেন ঠিকই যে আধার কার্ড থাকবে, প্যান কার্ড থাকবে, কিন্তু ভোটার কার্ড থাকবে না, মানে ভোটাধিকার চলে যাবে, তাতে মানে হিন্দুদের কোনো তো অসুবিধা হওয়ার কথা নয়। যদি ভোটাধিকার নাও থাকে, তাও তো সে দেশে থাকতে পারছে, শরণার্থী হয়ে হোক বা মানে নাগরিকত্ব পেয়ে হোক। নাগরিকত্ব পাচ্ছে না, সে দেশে থাকতে পারছে যদি সে লং টার্ম ভিসা পায়, যদি সে আশ্রয় প্রার্থী হয়ে এই চিঠিটা দেয়। এইটা বলছে না, মানে ওখানে লেখা আছে হু আর কম্পেলড টু সিক শেল্টার, SEEK, সিক মানে চাওয়া। যদি সে চায়, তাহলে সে, যদি সে পায়, তাহলে তো সে সিটিজেনশিপ আবেদন করতে পারবে 5 বছর পরে। আর যদি সে না পায়, পাবে না বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে যদি না পায়, তাহলে তার থাকবে রাইট টু ফুড। রাইট টু ফুড মানে রেশনের চাল পাবে। রাইট টু এডুকেশন মানে উচ্চ শিক্ষা না পেলেও 10, 11 পর্যন্ত পড়তে পারবে। রাইট টু শেল্টার মানে জমি জায়গা কেনা বেচা করতে না পারলেও মাথা গুঁজতে পারবে। কিন্তু যেহেতু তার পাসপোর্ট ভিসা থাকবে না, আজকে প্রবীরদা আপনি একটা জিনিস ভাবুন, আজকে সারা বিশ্বে, আজকে ভারতবর্ষের যে সুনাম, এই সুনামের সিংহভাগ দেশভাগে বলি হওয়া মানুষের উত্তরাধিকারীদের জন্য, অমর্ত্য সেনের জন্য, উৎপল দত্তের জন্য, মহাশ্বেতা দেবীর জন্য, মিঠুন চক্রবর্তীর জন্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্য, ঋত্বিক ঘটকের জন্য। এই মানুষগুলোকে 2003 সালে বিজেপি ইল্লিগাল মাইগ্রেন্ট তকমাটা দিয়ে দিয়েছে। আইনে শুধু নাগরিক আর ইল্লিগাল, এর মাঝে কিছু নেই, উদ্বাস্তু বা শরণার্থী নেই। সুকান্ত বাবুদেরকে বলার কথা এখন যেটা বলতে হবে,
যে তোমরা যেটা বলছো হিন্দুদের কোনো ভয় নেই, এটা একটা নোটিফিকেশন জারি করো। আমি সেইটুকুই কথা বলতে পারি যেটা আইনে লেখা আছে। আবার নতুন আইন হলে তখন সেরকম বলবো, কিন্তু এমন কোনো আইন নেই যে আইনে উদ্বাস্তু মানুষরা 11 বছর ধেই ধেই করে বাঁচতে পারবে যেভাবে এখন বেঁচে আছে। প্রবীরদা, একটা কথা বলি আপনাকে, মোট ভারতবর্ষে 11 কোটি যাযাবর আছে, 55 কোটি হচ্ছে সারা ভারত, 11 কোটি সারা ভারতের, তার মধ্যে 50। আবার একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে, মানিকদাকে ঠিক মতন পাওয়া যাচ্ছে না। আসলে নেটওয়ার্ক সমস্যার জন্য এটা হয়। আমরা দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের হাতে নেই এটা পুরোটা ইন্টারনেট বেসড। মানিকদা কি শুনতে পাচ্ছেন আমাকে? তাহলে ঘটনাটা হচ্ছে, আমরা যদি দু চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি তাহলে 20-30 বছর পরে দেখব প্রচুর যাযাবর যারা বাংলা ভাষায় কথা বলছেন, প্রচুর যাযাবর যারা ছেলে ঘুমোলো পাড়া জিরোলো মুরগি এলো দেশে বলছেন, যারা কবিতা বলছেন, রবীন্দ্রনাথের ছড়া বলছেন, কোঁড়পাড়া গরুর গাড়ি বলছেন। আর এটা কারা? এটা এই মানুষগুলোর মধ্যে যারা শ্রমজীবী দরিদ্র মানুষ, কিন্তু যারা শ্রমজীবী এবং দরিদ্র মানুষ নয়, পয়সাওয়ালা মানুষ, ধরা যাক এই বন্ধন ব্যাংকের মালিক, তাদেরকে এই হাল হবে, কিন্তু তাদের পালাতে দেবে না। তারা সরকারের কোনো সুবিধা না পেলেও তারা কিন্তু বেঁচে থাকবে ভালোভাবে। এইটা হচ্ছে রিয়েলিটি। ফলে এখন যে সিচুয়েশন তৈরি করে দিয়েছে, লং টার্ম ভিসার আবেদন ছাড়া এদের বেঁচে থাকার কোনো রাস্তা নেই। কারণ যে কোনো সময় ডিটেনশন ক্যাম্প আছে, পুলিশ চলে আসবে। এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের একটা ধারা আছে, সেখানে বলছে 27 নম্বর, উইদাউট ওয়ারেন্ট থানার একজন কনস্টেবল, হেড কনস্টেবল, সে এসে যে কোনো জনকে ধরতে পারে, তখন তাকে প্রুভ করতে হবে সে ভারতবর্ষের নাগরিক। এছাড়া বলছে হসপিটালে ভর্তি হলে, চিকিৎসা করাতে গেলে তা সেই রুগী এবং রুগীর সঙ্গে যে থাকবে তার ডিটেলসটা দিতে হবে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে। বলছে বাচ্চারা যখন স্কুলে পড়বে, ভর্তি হবে বা পরীক্ষা দেবে, কলেজে যখন পরীক্ষা দেবে, মেডিকেল পরীক্ষা দেবে, তখনই তাকে চিহ্নিত করে নেবে। তার কারণ এখন যেটা যারা কলেজে ভর্তি হচ্ছে দেখবেন লেখা আছে ডোমিসাইল সার্টিফিকেট চাই। ডোমিসাইল সার্টিফিকেট বাংলা মূল নিবাসী সার্টিফিকেট। যারা ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারবে না, আর ওই অনলাইনে ডোমিসাইল নয়, এখন ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। কারণ যারা দেবে, ভুল দিলে 5 লাখ টাকা তাদের ফাইন এবং জেল। ফলত বাংলা এবং বাঙালি জাতি আজ এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই 4 কোটি 4.5 কোটি মানুষের যে জমি জায়গা বাড়িঘর, এটা অবাঙালি পুঁজি, এটা গুজরাটি মারোয়ারি পুঁজি, এটা সাম্রাজ্যবাদী কর্পোরেট পুঁজি বাংলাকে দখল নেবে। বাঙালি জাতি এটা হবে কৃতদাসদের হাব। এটাই আইন। যদি কেউ বলে, চ্যালেঞ্জ করে, আমি কান ধরে উঠবস করে ক্ষমা চাইবো, আমি বিজেপির হয়ে প্রচার করে বেড়াবো। যেটা বলছি আমি প্রত্যেকটা ডকুমেন্ট তুলে দেবো এবং ইমপ্লিমেন্ট কি হচ্ছে দেখিয়ে দেবো। এবং আমরা যদি দু চোখ খুলে তাকাই তাহলে দেখবো অনেকে, প্রবীরদা আপনি জানেন আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নই, আমি একজন লেখক গবেষক, আর ছবি আঁকা নিয়ে পড়েছি। অনেকে আমাকে চটি চাটা বলে। আমাকে চটি চাটা বলার অর্থ হচ্ছে কেউ আরএসএস বলে। আমি এখন জানলাম আরএসএস বিজেপি কেন না, আমি আগে থেকে বলে দিই বলে। ওরা ভাবছে তাহলে আমি ভিতরের খবর জানতে পারি না। যে কোনো লোকই বলতে পারবে যদি আমার মতো একটু চর্চা করে। এটা খুবই একটা ইজি সাবজেক্ট। আর চটি চাটা কেন বলে, আমার কথার সঙ্গে মমতা ব্যানার্জির কথারও অনেকটা মিল থাকে। কারণ আমি যেটা বলছি সেটা মমতা ব্যানার্জি, আমি তো সমাজকর্মী হিসেবে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে থেকেও তিনি
মানবতার কারণে এমন কথা বলছেন যেগুলো আইন বিরুদ্ধ, কিন্তু সত্যি কথা, সেই কথার সঙ্গে আমার কথা মিলে যাচ্ছে। ফলে লোকে মনে করছে যে আমি হয়তো বিজেপি, তৃণমূল। আদৌ আমি তৃণমূল নই, বা মমতা ব্যানার্জি দামাল বাংলার লোক নয়। আমি যে কথাটা বলছি আমি একটু দর্শকের সুবিধার্থে জানাই, মানিক ফকিরকে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের লোক বলে দাগিয়ে দেন। আসলে মানুষটি একজন গবেষক, লেখক এবং সমাজকর্মী তো বটেই। উদ্বাস্তু মানুষের হয়ে তার আওয়াজ আমরা বারবার মুখরিত হতে দেখেছি, তার লেখায়, তার বক্তব্যে সবসময় আমরা পেয়েছি। মানিকদা, আজকে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ। আজকে আর আপনার পুরো কথা আমরা শুনতে পেলাম না ঠিকই, কিন্তু পরবর্তী দিনে আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার আশায় আমরা রইলাম। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।